হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি ক্লাস 12-এর একটি টপিক। আজকে আলোচনার বিষয়বস্তু, তোমরা জানো যে আমাদের 2021-এর এইচএসের যে রিডিউস সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে আমাদের এই ভিডিও অবশ্যই পড়াবার বিষয় না। বায়োটেকনোলজি অন্যান্য বছর নিশ্চয়ই থাকবে, বায়োটেকনোলজি করোনা কেটে গেলে পরের বছর থেকে, এবং এবছরের জন্য কিন্তু নিট বা এগ্রিকালচারের যে সমস্ত পরীক্ষা রয়েছে তার জন্য বায়োটেকনোলজি রয়েছে সিলেবাসে, আর সেই হিসাব করেই আমরা বায়োটেকনোলজি পড়াচ্ছি। আমরা আগে পর্যন্ত দুটো ভিডিও আপলোড করেছি, এটা 3 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদেরকে বলবো প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলোকে দেখে নিতে। আগের দিন আমরা পড়েছিলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এতে যে সমস্ত টুলস লাগে, মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে গোটা প্রসেসটা চালাতে গেলে যে সমস্ত উপকরণ লাগে সেগুলোকে নিয়ে আগের দিনের ভিডিও হয়েছে। আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়েই আলোচনা করব, তবে খুব বেশি বড় করে নয়, সংক্ষিপ্ত আকারে। সংক্ষিপ্ত মানে যতটা আমাদের সিলেবাসের মধ্যে আছে সেইভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো দেখো, রিকম্বিনেন্ট মানে আমরা জানি যে পুনঃসংযুক্তি ডিএনএ। তাহলে এমন ডিএনএ যার পুনঃসংযুক্তি করা হয়েছে, মানে যা যা ছিল তার থেকে কিছু মডিফিকেশন করা হয়েছে। আগেকার ডিএনএতে যা ছিল তার থেকে কিছু মডিফিকেশন করা হয়েছে, এবং যে টেকনোলজির সাহায্যে, সেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে এখানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আরও সোজাভাবে বুঝতে গেলে, আমি আমার কোনো উদ্ভিদ বা প্রাণীতে আমি কোনো পছন্দের ক্যারেক্টার ঢোকাতে চাইছি, তা তার জন্য পার্টিকুলার জিন আছে। তাহলে সেই জিনটাকে অন্য কাউরির কাছ থেকে আইসোলেট করে নিয়ে, আলাদা করে নিয়ে আমার পছন্দের উদ্ভিদ বা প্রাণীটির মধ্যে প্রবেশ করাতে হবে, যার নাম আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। শুধু এটা না, তার কারণ তার ফলে যেটা তৈরি হবে সেটাকে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী বলবো, মানে যারা জিন চেঞ্জ করা হয়েছে তাদেরকে ট্রান্সজেনিক বলা হয়। কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি মানে শুধুমাত্র ট্রান্সজেনিক তো নয়। আমি ইনসুলিন প্রোডাকশন করব, তার জন্য রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে সেটা না কাউরির ইনসার্ট করি আমি কোনো কিছু নতুন ক্যারেক্টার প্রকাশ করতে চাইছি, সেমন তো ব্যাপার সেখানে থাকছে না। তার মানে বিভিন্ন জায়গায় আমি যখন ভিটামিন প্রোডাকশন করব, টেকনোলজি আলাদা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ফলো করব, কিন্তু সেখানে আমি কোনো জিনের বহিঃপ্রকাশ আলটিমেট কোনো গাছের মধ্যে বা প্রাণীর মধ্যে আমি চাইছি না। তার মানে কি? তার মানে হলো এটা একটা হিউজ ব্যাপার, যেখানে আমরা ইন জেনারেল লাইন ধরে আলোচনা করার চেষ্টা করব যে ওভারঅল রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রসিডিওর, সেই প্রসিডিওর নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে কীভাবে এটা ফলো করা হয়। প্রথম দেখো, প্রথম পয়েন্ট আমি লিখেছি যে ডিএনএ আইসোলেশন, ডিএনএকে পৃথক করতে হবে। এবার দেখো, ডিএনএকে পৃথক করতে হবে। কোন ডিএনএকে পৃথক করতে হবে? দুটো ডিএনএকে পৃথক করতে হবে। একটা হলো রিকোয়ার্ড ডিএনএ। রিকোয়ার্ড ডিএনএ মানে হলো আমি যে জিনটি অ্যাকচুয়ালি আমার যে টার্গেট জিন, মানে যে জিনটি আমি অন্য কাউরির বডিতে ঢোকাতে চাইছি, সেই জিনটির কথা বলা হচ্ছে। ধরো একটা আম গাছের, ধরো মিষ্টি হওয়ার জন্য দায়ী যে জিন, সেই জিনটাকে আমি অন্য একটা আম গাছে প্রবেশ করাতে চাইছি। তাহলে এখন আমার খোঁজার তাগিদা হলো যে আম গাছের সেই মিষ্টি জিন। এটা মুখে যতটা বলতে সহজ, ব্যাপারটা তত সহজ নয়। কারণ জিন আইসোলেশন করতে গেলে আমাকে সেই জিনের নির্দিষ্ট বেস সিকোয়েন্স জানতে হবে, তারপরে আইসোলেট করতে পারবো। তাহলে এই যে আইসোলেশন প্রসিডিওর, এই প্রসিডিওরটা ভালো করে বুঝতে গেলে আমাদেরকেও আরও একটা দুটো ভিডিও এড করতে হবে, যেখানে সার্দান ব্লটিং টেস্ট বা ইলেকট্রোফোরেসিস বলে একটি টপিককে আমরা পড়ব। সেই টপিকে আমরা জিন আইসোলেশনের প্রসিডিওর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবো। তার মানে আমি যখন পার্টিকুলার, ধরো এটা একটা সেল, সাপোজ এটা একটা সেল, এর মধ্যে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে তার মধ্যে এই পার্টিকুলার রিকোয়ার্ড জিনটা আছে। এবার এই জিনটাকে আইসোলেট করতে গেলে জিনটাকে কাটতে হবে। কাটার পর যে জিনটা আমি আইসোলেট করবো, তাহলে তো আমাকে বেস পেয়ারিং জানতে হবে, আমরা তো বেস সিকোয়েন্স জানতে হবে, নাহলে জিনটা আমি খুঁজবো কী করে? শুধু জানলেই হবে না, খোঁজার জন্য প্রপার প্রসিডিওর লাগবে। সেখানে ডিএনএ প্রোব বলে একটি বিষয় আছে, সেই বিষয় নিয়ে আমরা সেই মানে জায়গাতে ইলেকট্রন ফোরেসিস বা সার্দান ব্লটিং টেস্ট যেখানে পড়াবো, তখন কিন্তু আমরা ওই নিয়ে আলোচনা করব যে ডিএনএ প্রোব মানে মোটামুটি ধরে নাও, খুব সহজে বলতে গেলে, ধরো কিছু লোহার টুকরো আছে, এবার একটা চুম্বক নিয়ে আমি সেখানে ধরো লোহা, পিতল, তামা সব রকম আছে,
আমি একটা চুম্বকের নিয়ে সেটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লোহাগুলোকে আমি তুলতে পারি তো সেরকমই ধরে নাও ডিএনএ প্রোব, মানে একদম গোদা বাংলা বলতে গেলে সেরকমই ধরো ডিএনএ প্রোব, আমার হাতে একটা চুম্বক আছে যেটাকে ডিএনএ প্রোব বলছি, সেটাকে দিয়ে আমি আমার টার্গেট জিনকে খুঁজে বার করবো। সেটা তখন আমরা বুঝবো আরও ডিটেলসে। এখানে বলা হলো যে রিকোয়ার্ড জিনকে খুঁজে বার করতে হবে। আর কোনটাকে খুঁজে বার করতে হবে? সেটা হলো ভেক্টর ডিএনএ। ভেক্টর ডিএনএ মানে হলো যার থ্রু দিয়ে আমি নিয়ে যাব। আমি তো আর আম গাছের একটা জিন বার করে অন্য একটা আম গাছে হাতে করে ঢুকিয়ে দিতে পারবো না, তাহলে কাউকে না কাউকে সঙ্গে লাগবে। আমরা ভেক্টর আগের ভিডিওতে পড়েছি ভেক্টর, তাহলে সেই ভেক্টর প্লাজমিড হতে পারে, ফাজমিড হতে পারে, কসমিড হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে সেই রকমের কোনো একটি ভেক্টর দরকার যার থ্রু দিয়ে আমি জিনটা ক্যারি করে নিয়ে যাব। তার মানে দুটো ডিএনএকে আমাকে পৃথক করতে হচ্ছে, একটা হলো রিকোয়ার্ড ডিএনএ আর একটা হলো ভেক্টর ডিএনএ। এই দুটো ডিএনএকে আলাদা করতে হবে। এখানে যদি এই ভেক্টরের ক্ষেত্রে যদি এটি প্লাজমিড হয়, সাপোজ এটা প্লাজমিড, ভেক্টরের নাম হলো প্লাজমিড, তাহলে প্লাজমিড আইসোলেশন প্রসিডিওর আছে, সেটা আবার আলাদা একটা টপিক। সেই ব্যাকটেরিয়ার থেকে কী করে প্লাজমিডকে আইসোলেট করতে হয় তার নির্দিষ্ট ফর্মুলা আছে, নির্দিষ্ট সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু প্লাজমিডকে আইসোলেট করতে পারি। বিষয় হলো এটা যে আমাদের অত ডিটেলসে না গিয়ে বিষয় হলো যে রিকোয়ার্ড ডিএনএ, যে জিনটিকে চাইছি ইপসিস জিন বলা হয় বাংলায়, এবং ভেক্টর ডিএনএ, এই দুটো ডিএনএকে আমাকে আগে পৃথক করে আনতে হবে, সেলের বাইরে আনতে হবে, প্রথম কাজ। এবার এখানে তিনটে অপশন চলে এলো। যে রিকোয়ার্ড ডিএনএর কথা বলছি, যে রিকোয়ার্ড ডিএনএর কথা আমরা বলছি, সেই ডিএনএকে আমরা তিনভাবে আইসোলেট করতে পারি, তিনভাবে আমরা পেতে পারি। কীরকম? সেটা হলো জেনেটিক ডিএনএ, একদম নর্মাল ব্যাপার। সেলের মধ্যে যে ডিএনএটা আছে সেই ডিএনএ থেকে একটা অংশ কাটবো এবং কেটে ডিএনএ প্রোবের সাহায্যে আমরা তাকে খুঁজে নেব। সিম্পল যে মেথড নিয়ে আমি একটু আগে বলছিলাম সেই মেথড। তাহলে এটা হোস্ট না, অ্যাকচুয়ালি যে ইপসিস জিন যার কাছে আছে তার ডিএনএ, এটা অরিজিনাল ডিএনএ। 2 নম্বর রয়েছে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। মানে কেন জেনেটিক ডিএনএ পাচ্ছি তো ভালোই তো, আবার কমপ্লিমেন্টারি ডিএনএ ব্যাপারটা কি, আর সেটা কি বা কেন আবার পছন্দ করা হলো? দেখো, ধরো আমরা যখন ডিএনএ বলছি, আমরা বলি ডিএনএর পার্টিকুলার কোনো অংশ যেটা কোনো ক্যারেক্টারকে প্রকাশ করতে পারে সেটাকে জিন বলা হয়, একটা স্ট্র্যান্ডে থাকে, আমরা অত আর বিষয়ে যাচ্ছি না এখন আপাতত। আর এটাকে বলা হয় এমআরএনএ। এমআরএনএ থেকে প্রোটিন আসে, দরকার নেই। দেখো, এমআরএনএর আগে আমরা এখানে একটা টার্ম শুনেছি এক্সন আর ইন্ট্রন, সেটা ওই এইচএনআরএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার সময় লাগে। আমরা স্প্লাইসিউজ মডেল এসব পড়েছি মলিকুলার বেসিসে। দেখো, বায়োটেকনোলজি মলিকুলার বেসিস ছাড়া জানা সম্ভব নয়, আগে মলিকুলার বেসিস পড়ে আসতে হবে, তারপরে বায়োটেকনোলজি পড়তে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। আর যারা দেখোনি তাদেরকে বলবো মলিকুলার বেসিসের যে ভিডিও রয়েছে, টোটাল চ্যাপ্টার আপলোড করা আছে, তোমরা দেখে নাও প্লেলিস্ট থেকে গিয়ে। তাহলে ডিএনএর সঙ্গে এমআরএনএর অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? এমআরএনএ হলো মোটামুটি রেডিমেড। মানে কাটাকুটি যা করার এমআরএনএতে করা আছে। জিন নিলে কিন্তু আমাকে অনেক অংশ নিতে হবে যেগুলো আমার কাজে লাগবে আবার লাগবে না। তাহলে জিন নিয়ে কাজ করতে গেলে একটু সমস্যা আছে তুলনামূলক। এমআরএনএ নিয়ে কাজ করলে আমি কম জায়গার মধ্যে এক্স্যাক্ট জিনিসটা পাবো। কম জায়গা কম লাগবে, কেন আমরা জানি যে ইন্ট্রনগুলো সব বাদ চলে যাবে, এক্সনগুলো জুড়ে এমআরএনএ তৈরি হবে। তাহলে এক্স্যাক্ট জিনিসটা আমি পাবো এমআরএনএতে। তাহলে কেননা আমরা এটা করি যে আগে সেই পার্টিকুলার জিনের মানে ইপসিস জিনের এমআরএনএ নিই, দিয়ে সেই এমআরএনএর ওপর আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ প্রয়োগ করি, যারা কি করবে সিডিএনএ তৈরি করবে। কারণ আরএনএকে ডিএনএতে কনভার্ট করতে গেলে আমরা জানি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লাগে। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে ট্রিট করলে অবশ্যই তাকে নিউক্লিওটাইড সাপ্লিমেন্ট দিতে হবে, যা লাগবে ডিএনএ তৈরি করতে গেলে যা লাগবে তাকে দিতে হবে সেই কালচার মিডিয়ামে বা যেভাবে করা হবে। আমরা এটা এর পরের ভিডিওতে জিন লাইব্রেরি বলে একটা জিনিস পড়বো, সেখানে আমি বলে দেবো যে এমআরএনএ থেকে কীভাবে সিডিএনএ তৈরি করা হয়, কারণ সেখানে একটু প্রসিডিওর আছে, সেখানেই বলার মতো অপশানটা ভালো আছে। এখানে বললেও বলা যায়, দরকার নেই, আমরা ওই ভিডিওতে বলবো গে। তাহলে আমরা শুনে নিলাম শুধু যে এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচককে দিয়ে আমরা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে নিতে পারি, যেটাকেও আমরা ইপসিস জিন হিসাবে কাজে লাগাতে পারি। এর সঙ্গে এর পার্থক্য হলো এখানে আরও অনেক অংশগুলো আছে যেগুলো আমার দরকার পড়বে না, কিন্তু এখানে আমার এক্স্যাক্ট জিনিসটা আছে।
যেটা আমি চাইছি, কারণ ইন্ট্রনগুলো বাদ আছে। 3 নম্বর আর্টিফিশিয়াল ডিএনএ। আমরা হরগোবিন্দ খোরানার নাম শুনেছি এবং আর্টিফিশিয়াল ডিএনএ তৈরির কথা আমরা শুনেছি যে আর্টিফিশিয়াল ডিএনএ তৈরি করা যায়। তাহলে আমার কাজ হলো, যদি পার্টিকুলার যে জিনটা চাইছি সেই জিনের যদি আমি বেস সিকোয়েন্স জেনে থাকি, তাহলে আর্টিফিশিয়ালি নিউক্লিওটাইডগুলোকে পরপর দিয়ে দিয়ে আমরা জুড়ে জুড়ে আমরা আর্টিফিশিয়াল ডিএনএতে ল্যাবে তৈরি করে নেব। তাতে আরও সুবিধা রয়েছে, ওই সেকেন্ডটার মতো সিডিএনএর মতো সুবিধা পাবো আমরা। কারণ আমার চাই ডিএনএ, আমার আরএনএ হলে কাজ হবে না, আমার ডিএনএই চাই। কিন্তু সেটা আর্টিফিশিয়ালি বানালে আমি তো সেই পার্টিকুলার বেস সিকোয়েন্সগুলো কি পরপর দিয়েছি, তাহলে আমি এক্স্যাক্ট জিনিসটা পাচ্ছি। তাহলে 3টে প্রসিডিওরই অবলম্বন করা হয়। কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা তো সেই ফিল্ডে যে কাজ করছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা জানলাম যে জেনেটিক ডিএনএকে অ্যাপ্লাই করা যেতে পারে, সিডিএনএকে অ্যাপ্লাই করা যাবে, আবার আর্টিফিশিয়াল ডিএনএ যেটা রয়েছে সেই ডিএনএকেও কিন্তু আমরা এখানে নিতে পারি এবং আমরা এখানে কাজ করতে পারি। এরপর দেখো, এরপর 2 নম্বরে রয়েছে যে রিকম্বিনেশন অফ রিকোয়ার্ড অ্যান্ড ভেক্টর ডিএনএ। কী করতে হবে? দেখো, আমরা দুটো জিনকে বার করে এনেছি, একটা হলো রিকোয়ার্ড জিন বা ইপসিড জিন, একটা হলো ভেক্টর ডিএনএ। তাহলে এই দুটো ডিএনএকে এখন আমাকে এক জায়গায় মার্জ করাতে হবে। মানে আমি বলতে চাইছি, ধরো একটা সাপোজ এখানে ভেক্টর ডিএনএ যেটা, সেটাকে আমি প্লাজমিড হিসাবে বেছে নিয়েছি, প্লাজমিড এনেছি। তাহলে একটা ব্যাকটেরিয়া থেকে আমরা প্লাজমিডকে আইসোলেট করেছি, যে প্লাজমিডটি আমার কাজে লাগবে। তো সেটা আমাকে জানতে হবে আগে যে বেস সিকোয়েন্স আমি কোন জিন নিয়ে যেতে চাইছি আর কার ঘাড়ে চাপিয়ে নিয়ে যাব, সেটা আমার জানা আছে নিশ্চয়ই, নাহলে আমি নিয়ে যাবো কী করে? তার মানে যে কোনো প্লাজমিডকে বের করে আনলেই তো হবে না, কারণ প্লাজমিডের বেস সিকোয়েন্সের সঙ্গে আমার এই বেস সিকোয়েন্সের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক অনুযায়ী আমাকে খুঁজতে হবে। তার মানে আগে আমার টোটাল জ্ঞান আছে যে আমি যে জিনটি নিয়ে যাব তার বেস সিকোয়েন্স কী, আর যার ঘাড়ে চাপিয়ে নিয়ে যাব তার বেস সিকোয়েন্স কী আছে। কারণ আমি দুটোর ক্ষেত্রেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ অ্যাপ্লাই করব। কীরকম? সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, যারা সেম জায়গায় কাটে, সেম টাইপের খাঁজ তৈরি করবে, নাহলে তো যুক্ত পারবো না। মানে বলতে চাইছি, এবার ধরো আমার যে ডিএনএ, সেই ডিএনএটা ধরো এরকম টুকরো আমরা পেয়েছি। এটা হলো এই 1 নম্বর মানে এর যেটা, আর এটা হলো ভেক্টর ডিএনএ বি। আমরা 2 নম্বর প্রসেস করছি, রিকম্বিনেশন অফ রিকোয়ার্ড অ্যান্ড ভেক্টর ডিএনএ। দুটোর মার্জ কীভাবে করব? দুটোর ক্ষেত্রে সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ট্রিট করব, সেম। তাহলে কী হবে? কাটাকুটিটা ঠিক ম্যাচ করে করা হবে। ধরো এরকম হলো যে আমি এখানটা কাটলাম, কেটে নিয়ে গিয়ে সাপোজ এখানটা একটু খাঁজ দেখাচ্ছি, যে এখানটা কেটে এখানটা এরকম করে এখানটা একটা খাঁজ তৈরি হলো, আর এখানটায় গিয়ে এইভাবে একটা বড় আছে, সুতরাং এইভাবে একটা খাঁজ, এইরকম একটা জিনিস তৈরি হলো। আর স্টিকি এন্ড ব্লান্ট এন্ড পড়েছিলাম আমরা, আর এখানটা এমনভাবে ট্রিট করা হলো যে এটা ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড়, মানে এরকম একটা স্টিকি এন্ড তৈরি হলো। তাহলে এখানেও একটা মোটামুটি খাঁজ তৈরি হয়ে গেল, এরকম একটা জিনিস এখানে তৈরি করা হলো। এটা তৈরি করা তখনই সম্ভব যখন আমি সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দিয়ে আমি ট্রিট করাবো, মানে দুটোতেই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ দিয়ে তারা নির্দিষ্ট জায়গায় কাটে। এবার কাটলে কী হবে? একে খুব সহজেই এর মধ্যে ইনসার্ট করে দেওয়া যাবে, কারণ খাঁজ দুটো একই আছে। এটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ। আমরা যে টেকনোলজি পড়ার চেষ্টা করছি, এটা হলো সেই রিকম্বিনেন্ট ডিএনএ, যেখানে যার ঘাড়ে করে নিয়ে যাব তার সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। এবার আমাকে খুঁজতে হবে 3 নম্বর প্রসিডিওর, যে এটা আমি যার বডিতে ঢোকাবো কীভাবে ঢোকাবো, ইনসার্ট করবো কীভাবে, তার প্রসিডিওর রয়েছে। তাহলে আমার তো জিন তো পেয়ে গেছি, আর একজন যে ঘাড়ে করে নিয়ে যাবে তাকেও পেয়ে গেছি। এবার বিষয় হলো যে আমি সেটা আমার টার্গেট সেল বা হোস্ট সেলে, আমরা পড়েছিলাম যে টুলসের ক্ষেত্রে 7 নম্বর পয়েন্টে আমরা হোস্ট সেল পড়েছিলাম, মানে যার ঘাড়ে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইটা করব। মানে যদি আম গাছ হয় তাহলে সেই আম গাছ, যে আম গাছে আমি জিনটা ঢোকাতে চাইছি সেখানে নিয়ে যাব কীভাবে। দেখো, অনেকগুলো প্রসিডিওর রয়েছে, অনেকগুলো প্রসিডিওর, ট্রান্সফরমেশন, কনজুগেশন, ইলেকট্রোপোরেশন, লাইপোজোম, মাইক্রো ইঞ্জেকশন, জিন গান, প্রত্যেকটা একটা করে 2 নম্বরের কোশ্চেন হতো যদি 2021-এ বায়োটেকনোলজি এইচএসের সিলেবাসে থাকতো। প্রত্যেকটি 6টা আছে, 6টাই 2 নম্বরের কোশ্চেন, বা মার্চ করিয়ে 3 নম্বরের কোশ্চেন। তাহলে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে। দেখো,
ট্রান্সফরমেশন, আবার আসি একটু পুরনো গল্পে। ট্রান্সফরমেশন আর কনজুগেশন বলার অপেক্ষা নিশ্চয়ই রাখবে না এই দুটি যদি হোস্ট সেল হয় ব্যাকটেরিয়া, তাদের কথা বলা হচ্ছে। কারণ দুটি হলো ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন। ট্রান্সফরমেশন সেই গ্রিপ্তের পরীক্ষা, সেই ট্রান্সফরমেশন যেটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার একটা রিপ্রোডাকশন প্রসিডিওর, আর কনজুগেশন একটি রিপ্রোডাকশন প্রসিডিওর ব্যাকটেরিয়ার। তাহলে প্রথম দুটো পদ্ধতি তখনই অবলম্বন করা সম্ভব হবে যদি আমাদের টার্গেট সেল বা হোস্ট সেল হয় ব্যাকটেরিয়া। তা না হলে নয়। আমি উদ্ভিদে প্রবেশ করাতে চাইছি, প্রাণীতে প্রবেশ করাতে চাইছি, তাহলে ওই দুটো প্রসিডিওর না, আমরা তো ওভারঅল প্রসিডিওর করছি। কীভাবে? ট্রান্সফরমেশনের গল্প নিশ্চয়ই তোমরা সবাই জানো যে একটা পেট্রি ডিশ বা একটা কন্টেনার পাত্র, সেই পাত্রের মধ্যে সাপোজ একটা ব্যাকটেরিয়া রয়েছে এবং সেই ব্যাকটেরিয়ার বাইরে ধরো এইটাই ধরো, সেই ব্যাকটেরিয়ার বাইরে আর কালারগুলো আনতে পারছি না, অত এই জিনিসটি যেটা মার্চ করার পর যে জিনিসটির কথা বলা হচ্ছে সেরকম একটা কোনো প্লাজমিডকে রেখে দেওয়া হয়েছে। ট্রান্সফরমেশনের শর্তই ছিল এরকম যে ব্যাকটেরিয়া যদি চায় তাহলে বাইরের কোনো জিনকে নিজের করে নিতে পারে বা ইনসার্ট করিয়ে নিতে পারে, নিজেই করে নিতে পারে। সেটা ব্যাকটেরিয়া নর্মাল প্রসিডিওর, যখন রিপ্রোডাকশন করছে তখন করে এসব ট্রান্সফরমেশন, তখন করে। কিন্তু আমি চাইছি বলে তো আর ব্যাকটেরিয়া ঢুকিয়ে নেবে না। আমি দিয়েছি বলি আমার কালচার মিডিয়ামে ব্যাকটেরিয়া যে ঢুকিয়ে নেবে বা ইনসার্ট করে নেবে, এমন তো নিশ্চয়ই হবে না। তাহলে আমাকে ইনসার্ট করাতে হবে। তাহলে আমরা সেই আগের দিনের গল্পে চলে যাব যে সিসিয়াম ক্লোরাইড দ্রবণে আধ ঘন্টা ডুবিয়ে রাখবো। তাহলে আধ ঘন্টা থেকে 6 ঘন্টা ডুবিয়ে রাখবো, ব্যাকটেরিয়া কম্পিটেন্ট হয়ে যাবে। এখানে ব্যাকটেরিয়াকে কম্পিটেন্ট হতে হয়। কম্পিটেন্ট মানে হলো যে গ্রহণযোগ্যতা আসার ব্যাপার রয়েছে। তাহলে ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনের ভেদ্যতা বৃদ্ধি করতে হবে, আর তার জন্য সিসিয়াম ক্লোরাইডের দ্রবণে ডুবিয়ে রাখতে হবে ব্যাকটেরিয়াগুলোকে। আর তার জন্য তাদের সেল মেমব্রেনের পারমিয়াবিলিটি বা ভেদ্যতা বৃদ্ধি পাবে, তখন এরা ইজিলি বাইরের জিনকে নিজের মধ্যে প্রবেশ করিয়ে নেবে। এটা হলো একটি প্রসিডিওর যার নাম হলো ট্রান্সফরমেশন। এই প্রসিডিওরকে ফলো করে আমরা ব্যাকটেরিয়ার দেহে যে কোনো জিনকে প্রবেশ করাতে পারি। আমরা ইনসুলিন তৈরির সময় এরকম পদ্ধতি দেখব আবার, কারণ ইনসুলিন এরকমভাবে তৈরি করা হয়। ওকে। 2 নম্বর কনজুগেশন। আবারও ব্যাকটেরিয়া। কনজুগেশনের ক্ষেত্রে আমরা জানি, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এর দেহে যে জেনেটিক মেটেরিয়াল আছে তার সঙ্গে আছে প্লাজমিডটি থাকার জন্য তাকে আমরা F+ বলি। পার্টিকুলার কোনো একটা প্লাজমিডের কথা বলা হচ্ছে, অবশ্যই ফার্টিলিটি প্লাজমিডের কথা বলা হচ্ছে। এবার ধরো এই প্লাজমিডটি আমি আরেকটা ব্যাকটেরিয়া ঘাড়ে চাপাতে চাইছি বা আরেকটা ব্যাকটেরিয়ার কাছেও নিয়ে যেতে চাইছি, তাহলে বাকি ব্যাকটেরিয়াগুলোকে আমি এখানে অ্যাড করাবো, মানে দেবো আর কি ব্যাকটেরিয়াগুলোকে। তাদের কিন্তু নেই, তারা F- প্রত্যেকে F-। তাহলে কি করব? কিছু করতে হবে না, যা করার ওরাই করবে। কি করবে? এদের তো রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এরা সেই পিলির সাহায্যে কাছাকাছি আসবে। কাছাকাছি আসার পর এই প্লাজমিডের যে প্লাজমিডে থাকার জন্য প্লাস, সেই প্লাজমিডই নিজেই কপি বানাবে। কারণ প্লাজমিড পড়ার সময় আমরা বারবার বলেছি এরা সেলফ রেপ্লিকেশন করার ক্ষমতা রাখে। তাহলে প্রতিলিপিকরণ নিজে করে। তাহলে প্রতিলিপিকরণ করবে, এদের মধ্যে একটা টিউব ফর্ম করবে, এরা দিয়ে দেবে -+ হয়ে যাবে। তাহলে যদি আমি একটাকে যদি ট্রান্সফরমেশন প্রসিডিওরের সাহায্যে একটা ব্যাকটেরিয়াতে ঢুকিয়ে দিতে পারি, তাহলে বাকিগুলো ঢোকানোর জন্য আমার ট্রান্সফরমেশন ফলো করতে হবে না, আমাকে কম্পিটেন্ট তৈরি করতে হবে না। আমরা শুধু ছেড়ে দিলেই হবে, বাকিরা নিজেই করে নেবে। কারণ প্রত্যেকেই চাইবে আমরা A+ হতে, কারণ নতুন একটা কিছু পাচ্ছি, তাহলে ওটাকে নিজের মধ্যে রেখে দেওয়াই ভালো। সেই হিসাবে ওরা রিপ্রোডাকশনটা চালিয়ে নেবে, ফলে আমরা সেই পার্টিকুলার জিনটাকে প্রত্যেকটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে দিতে পারবো। আশা করি বুঝতে পারছো যে কী ধরনের প্রসিডিওর আমরা বলতে চাইছি। 3 নম্বর ইলেকট্রোপোরেশন। এটা জেনারেলি উদ্ভিদের দেহে করা হয়। ইলেকট্রোপোরেশন নিম্ন শ্রেণীর প্রাণীদের দেহেও করা যেতে পারে। কীরকম? সেটা ইলেকট্রিক শক দেওয়া হবে। এটা উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। ধরো আমি একটা এমব্রায়ো বা ভ্রূণের মধ্যে বা একটা বীজের মধ্যে আমি কোনো জিনকে ইনসার্ট করতে চাইছি, কোনো পাতার মধ্যে, যেখানে ইচ্ছা আমি চাইছি যেখানে, সেরকম জায়গায় ইনসার্ট করাতে চাইছি। তাহলে কি করতে হবে? আমাকে সেই পার্টিকুলার অংশে, আমি পাতা হতে পারে, ভ্রূণ হতে পারে, বীজ হতে পারে, সেই পার্টিকুলার অংশে আমাকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে হবে। ফ্র্যাকশন অফ সেকেন্ড, একদম কম সময়ের জন্য। একবার শক দিয়ে ছেড়ে দিতে হবে। অবশ্যই শক দিয়ে ছেড়ে দিলে হবে না, তখন তাকে রাখতে হবে। এই যে আমি ডিএনএটাকে ঢোকাতে চাইছি না, সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে সেই জায়গায় রেডি করে রাখতে হবে, দিয়ে শক দিতে হবে।
যখনই আমরা শক দেবো না, যখনই আমরা শক দেবো তখনই সেই একই ব্যাপার হবে, সেটা হলো প্লাজমা মেমব্রেনের পারমিয়াবিলিটি বৃদ্ধি পাবে একবারের জন্য, মানে ভেদ্যতা প্রকাশ করবে, মানে যেটা অভেদ্য ছিল সেটা এখন ভেদ্য হয়ে উঠবে হঠাৎ করে একবার, আর তখনই টুক করে ঢুকে যাবে, মানে সুযোগ বুঝে ঢুকিয়ে দিতে হবে। তাহলে একবার ইলেকট্রিক শক, আর সেই শকে যখনই ভেদ্যতা বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে জিন ইনসার্ট অটোমেটিক হবে, আমাকে কিছু করতে হবে না, শুধু রেডি রাখতে হবে সেই ফিল্ডে, যেন জিনটা রেডি থাকে, জিনটা অটোমেটিক ভেতরে ঢুকে যাবে। তাহলে আমরা কোন জিনটা ঢোকাবো? অবশ্যই রিকম্বিনেন্ট যে ডিএনএ, মানে যেটা মার্জ করার পর যে ডিএনএ, সেই ডিএনএ ঢোকাবো। তাহলে বুঝতে পারছো, যখন আমি উদ্ভিদের দেহে ঢোকাতে যাচ্ছি তখন সেটা প্লাজমিড নাও হতে পারে, তখন হয়তো সেটা অন্য কোনো আর্টিফিশিয়াল ক্রোমোজোম হতে পারে, আমরা ওয়াইএসি বিএসি এসব পড়েছি না, তো সেই রকমের কোনো কিছু হতে পারে। মানে আমি তো বলতে ভেক্টর মানেই যে প্লাজমিড তা তো নয়, আমরা পড়েছি। তাহলে যার দেহে ঢুকাবো সেই অনুযায়ী ভেক্টরটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ উদ্ভিদের দেহে প্লাজমিডটিকে ঢুকিয়ে আমি কী করবো, নিশ্চয় কাজ করবে না। হ্যাঁ, তো সেই ব্যাপারগুলোকে একটু মাথার মধ্যে রাখতে হবে। এরপর রয়েছে লাইপোজোম, এটা আরেকটা উন্নত মানের পদ্ধতি, এটা উদ্ভিদ প্রাণীর দুটোর দেহেই করাতে পারে। কীরকম? ধরো এই জায়গায় আমরা একটা কন্টেনারের মধ্যে একটা সেলকে, ধরো উদ্ভিদ সেলই হলো, একটা সেলকে আমরা তার ছাল ছাড়িয়ে রেখে দিয়েছি, মানে সেল ওয়ালটা ছাড়িয়ে রেখে দিয়েছি। কীভাবে? ওই পেকটিনেজ, সেলুলেজ, হেমিসেলুলেজ এগুলোকে ট্রিট করিয়ে আমরা তার সেল ওয়ালটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি, মানে প্রোটোপ্লাস্ট আছে। আমরা প্রোটোপ্লাস্ট ফিউশনে দেখেছিলাম আগের দিন। তাহলে এখানে প্রোটোপ্লাস্ট রয়েছে, মানে তার মধ্যে নিউক্লিয়াস আছে, যা যা থাকার আছে। লাইপোজোম ব্যাপারটা কি? সেটা হলো আমি যে জিনটি ঢুকাতে চাইছি সেই জিনটি কারোর সঙ্গে বাইন্ড করিনি আমি কারোর সঙ্গে বাইন্ড, নর্মালি আছে, তাকে আমি একটা লিপিডের মেমব্রেন দিয়ে বাউন্ড করে দিলাম। লিপিডের মেমব্রেন খুব সহজ, তার কারণ লিপিডের মেমব্রেন আমরা জানি পিএলপির স্ট্রাকচারটা যেমন আছে না, প্লাজমা মেমব্রেন যখন ইচ্ছা ফিউজ করতে পারে, যখন ইচ্ছা কাট করতে পারে। তাহলে একে যদি আমি একটা লিপিডের আবরণে আবৃত করে দিই, দিয়ে তাকে যদি আমরা প্রোটোপ্লাস্টের সঙ্গে রেখে দিই, সে অটোমেটিক মাঝে দেওয়ালটাকে ফিউজ করিয়ে সেই জিনটিকে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। কারণ আমরা প্রোটোপ্লাস্ট ফিউশনে একই গল্পই দেখেছিলাম, দুটো প্রোটোপ্লাস্টকে পাশাপাশি রাখলে তাদের যে মেমব্রেন তারা নিজের মধ্যে ফিউজ করে নেয়, যে দুটো নিউক্লিয়াস একসঙ্গে গেল। দুটো নিউক্লিয়াস একসঙ্গে হলে প্লয়েডি লেভেলের কী হবে সেটা তো অন্য বিষয়, সেটা তো অনেক আলোচনার বিষয় রয়েছে। কিন্তু এখানে আমরা এই যে জিনিসটি তৈরি করলাম, যে ডিএনএ তাকে একটা লিপিডের আবরণে আবৃত করে দেওয়া হলো, এর নাম হলো লাইপোজোম। এটা ব্যবহার করেও আমরা কিন্তু জিন ইনসারশন করাতে পারি। এরপরের যে প্রসেস রয়েছে সেটা হলো মাইক্রো ইনজেকশন, আর একটি সহজ পদ্ধতি যেখানে আমার প্রয়োজনীয় জিনকে আর কোনো মাধ্যম ছাড়াই আমি ডাইরেক্ট ঢুকিয়ে দিতে পারবো। দেখো সেখানে কিন্তু 2 নম্বর অপশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবারে। রিকম্বিনেন্ট যে ডিএনএর কথা বলা হচ্ছে, যেখানে কারোর সঙ্গে জুড়ে তার ঘাড়ে চাপে পাঠিয়ে দেবো, যখন আমি মাইক্রো ইনজেকশন করাচ্ছি কারোর ঘাড়ে চাপার দরকার নাই, আমার প্রয়োজনীয় জিন আমি নিজেই ঢুকিয়ে দিতে পারবো। একটু বুঝে নিতে হবে, কারণ আমরা অল ওভার প্রসেস করছি, জায়গায় জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাবে ব্যাপারগুলো। আশা করি বুঝতে পারছি কি বলছি। আমি যখন মাইক্রো ইনজেকশন করবো, কী করব? লাগবে ইলেকট্রন মাইক্রোস্কোপ। সেই ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় সেলকে রাখা হবে, যা নিউক্লিয়াসকে আমরা দেখতে পাচ্ছি। এমন ইনজেকশন এখানে ব্যবহার করা হচ্ছে, মাইক্রো বলাই আছে, তাহলে সেটা গরুতে দেওয়ার ইনজেকশন তো নয়, এমনকি মানুষে দেওয়ার ইনজেকশনও নয়। এত ফাইন নিডিল হবে তার, যে নিডিল তাক করা আছে ডাইরেক্টলি নিউক্লিয়াস। বাইরে থেকে আমার যে জিন, সেই জিনের কন্টেন্টটা এখানে আছে, ইনজেকশন পুশ করার মতো পুশ করলে সে ডাইরেক্ট নিউক্লিয়াসে ঢুকে যাবে। তাহলে আমার প্রয়োজনীয় জিন, ইপসিথ জিন বা রিকোয়ার্ড জিন, সেটা ডাইরেক্ট নিউক্লিয়াসে প্রবেশ করে গেল। প্রসেসের নাম মাইক্রো ইনজেকশন। এটা করতে গেলেও উদ্ভিদেও করতে পারি, প্রাণীতেও করতে পারি। যদি উদ্ভিদে করতে হয় তাহলে সেল ওয়ালকে ছাড়াতে হবে, আর যদি প্রাণীতে করতে হয় তো নর্মালি করা যাবে। কারণ প্লাজমা মেমব্রেনকে ভেদ করতে পারবে, সেল ওয়ালকে ভেদ করার একটু অসুবিধা আছে মাইক্রো ইনজেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা একটিকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই প্রসিডিওরও কিন্তু পরীক্ষা 2 নম্বরে আসবে অন্যান্য বছর। আর রয়েছে জিন গান। জিন গান কি? অ্যাকচুয়ালি যে ডিএনএগুলো রয়েছে, একটু ভালো করে শুনবে, যে ডিএনএগুলোকে আমি পেয়েছি, মানে এই যে রিকোয়ার্ড ডিএনএ বা ইপসিথ জিন, সেই ইপসিথ জিনগুলোর উপরে আগে কপি করে নেওয়া হয়েছে। আমরা পড়বো পলিমারেজ চেইন রিয়াকশন, পিসিআর।
ভেতরে কপি হয়, বডির ভিতরে কপি হয়, বাইরেও কপি হয়। আমি যে জিনটা খুঁজে পেতে বার করলাম সেই জিনটি নিশ্চয়ই ওই একটা দুটো টুকরোই পেয়েছি, তার বেশি পাইনি। আমি এত খাটাখাটনি করে আমি খুব বেশি জিন কিন্তু পাইনি প্রথম যখন কালেকশন চলছে। তাহলে আমার জিনটাকে একটু বাড়িয়ে নিতে হবে, নাহলে এত কষ্ট করে জিনটাকে পেলাম সে আবার যদি হারিয়ে যায় তাহলে আবার তাকে খুঁজে বার করতে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সেই জন্য কপি করার অপশন জানতে হবে আগে। কোনো একটা নোট নিয়ে কাটাছেঁড়া করছো তুমি, তার আগে 5 কপি জেরক্স করে রেখে দিলে, জানি না কখন কোনো নষ্ট হবে, আবার ওইটাকে কাজে লাগাবো সেরকম। তাহলে জিনটাকে প্রথমে আমরা পলিমারের চেন রিয়াকশন পরের ভিডিওতে আসবে, পলিমারের চেন রিয়াকশনের মাধ্যমে আমরা কপি বানিয়ে নিলাম। এবার অনেকগুলো কপি জিন পেলাম যেগুলো প্রত্যেকে একটা করে গুলি, গান পড়বো তো, বন্দুক বা লজিস্টিক গান বলা হয়। হ্যাঁ, তো সেখানে ওই ডিএনএগুলো গুলি, কিন্তু গুলি তো ডিএনএ তো শুধু যাবে না গুলির মতো করে ছুড়লে, সেই জন্য গোল্ড বা টাংস্টেন তার আবরণ চাপানো হয় ডিএনএর উপরে। তাহলে ডিএনএর ওপর যে ডিএনএ আছে সেই ডিএনএর ওপর গোল্ড বা টাংস্টেনের আবরণ চাপানো হলো। যেগুলো হলো সেগুলো সব গুলি, এখন বন্দুকের গুলি। পার্টিকুলার গান আছে সেই গুলি চালানোর জন্য, সেই গান দিয়ে তাক করে, ধরো সাপোজ এটা ধরো পাতা, সেই পাতার ওপর তাক করে গুলি চালিয়ে দেওয়া হলো। এবার ওই এই যে গুলিগুলো মানে ডিএনএগুলো উইথ টাংস্টেন বা ওই যেটা আমরা গোল্ডের বলছি, যখন প্রবেশ করবে না তখন যাওয়ার সময় গোল্ড বা টাংস্টেনকে ছেড়ে দেবে, ঢোকার সময় ছেড়ে দেবে ওকে। যেমন করে স্পেসে যেমন যায় না, একটা করে ছাড়তে যায়, সেরকম করে ও যখন ঢুকবে না গোল্ড বা টাংস্টেনের আবরণ ছেড়ে দেবে। অরিজিনালি সাইটোপ্লাজমের মধ্যে গিয়ে ঢুকবে ডিএনএ। এরপর ডিএনএ নিউক্লিওপোর হয়ে চলে যাবে নিউক্লিয়াসের মধ্যে। এটাকে জিন গান বলা হয়। এই পদ্ধতি ফলো করেও কিন্তু আমরা ইনসার্ট করাতে পারি আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ বা ডিএনএকে, ইপসি জিন যেটা, তাকে প্রবেশ করাতে পারি উইদিন দ্য হোস্ট সেল। আমরা হোস্ট সেলের মধ্যে প্রবেশ করানোর কথা চলছে, তাহলে হোস্ট সেলের মধ্যে কিন্তু আমরা সেগুলোকে প্রবেশ করিয়ে দিতে পারি। তাহলে এখানে যেই 6টা অপশান রয়েছে, এই 6টা অপশান যেখানে যাকে লাগানো যাবে সেইভাবে আমরা ব্যবহার করি। আশা করি বুঝতে পারছো কি বলছি। এরপর দেখো 4 নম্বর প্রসিডিওর কি বলছি, মাল্টিপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। আমি যে জিনটা প্রবেশ করেছি তার তো মাল্টিপ্লাই করাতে হবে, নাহলে আমি বৈশিষ্ট্যগুলো পাবো কী করে বেশি করে। ধরো আমি ইনসুলিন তৈরি করছি, তাহলে যত জিনের কপি বানাতে পারবো তত বেশি ইনসুলিন তৈরি হবে। ভিটামিন তৈরি করছি, তাহলে যত কপি বানাবো তত বেশি তৈরি হবে। তাহলে আমাকে কপি বানাতে হবে। এবার যদি গাছের ক্ষেত্রে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে হয় তাহলে তার ক্ষেত্রেও তার সেল অনুযায়ী কপি বানাতে হবে। আর যদি আমরা এরকম র মেটেরিয়াল কিছু চাইছি তো তার জন্য তো কপি বানাতেই হবে, প্রত্যেকের ক্ষেত্রেই কপি বানাতে হবে। তাহলে মাল্টিপ্লিকেশন করাতেই হবে। আর সেই মাল্টিপ্লিকেশন করাতে গেলে দুটো প্রসিডিওরকে আমরা ফলো করি। একটা হলো উইদিন দ্য হোস্ট সেল, যেটা বলার অপেক্ষা রাখে না, নর্মাল রেপ্লিকেশন। আমাদের হাত নেই, রেপ্লিকেশন চলবে। হ্যাঁ, তাতে আমরা বড়জোর যেটা করতে পারি, যে নিউক্লিওটাইড সেগুলোকে সাপ্লাই করতে পারি। আমরা র নিউক্লিওটাইড কাঁচামাল হিসাবে সাপ্লাই করতে পারি। আর ডিএনএর টুকরো হবে মানে, ডিএনএ তৈরি হবে মানে সেখানে তো নিউক্লিওটাইড জুড়বে। তাহলে নিউক্লিওটাইডগুলো সাফিসিয়েন্ট না থাকলে সেই ডিএনএগুলো তৈরি হবে না। তাহলে আমরা নিউক্লিওটাইড সাপ্লিমেন্ট দিতে পারি। আর একটা যেটা হলো সেটা হলো আউটসাইড দ্য হোস্ট সেল, যার নাম পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। কিছু ব্যাপার ভালো করে বুঝে নেবে, এই ভিডিওগুলো পরস্পরের সঙ্গে লিঙ্ক করা আছে। একটা ভিডিওতে সব কিছু বুঝতে পারবে না, জায়গায় গিয়ে বুঝে নিতে হবে পদ্ধতি। তাহলে এখানে উইদিন দ্য হোস্ট সেল রেপ্লিকেশন কীভাবে হয় সেটা মলিকুলার বেসিসে ভালো করে বোঝানো আছে। সেই নর্মাল রেপ্লিকেশন প্রসিডিওর চলবে, তারা কপি বানাবে। কিন্তু এই যে পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, তাহলে এই পদ্ধতির মধ্যেই কিন্তু করছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। সেটা কিন্তু আমরা আলাদা একটা ভিডিও বানাবো, কারণ সেটা অনেক বড়, সেটা আলাদা করে বলতে হবে। তাহলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন আমরা এখানে বললাম না, আমরা শুধু জেনে নিলাম এর সাহায্যে কপি বানানো যায়, ডিএনএ কপি বানানো যায়, অবশ্যই আউটসাইড দ্য হোস্ট সেল, উইদিন দ্য হোস্ট সেল নয়, আউটসাইড দ্য হোস্ট সেল। আলাদা ভিডিও। এবার 4 নম্বর পয়েন্ট আমরা ধরে নিলাম হয়ে গেল, তার কারণ মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এরপর দেখো কালেকশন অফ প্রোডাক্ট, এটাতে একটু ব্যাপার স্যাপার আছে। কালেকশন অফ প্রোডাক্ট মানে কি? আমি যদি সত্যি করে প্রোডাক্ট চাইছি, মানে এই যে ইনসুলিন বা ভিটামিন বা কোনো ফ্লাভোনয়েডস বা আমি কোনো প্রোডাকশন চাইছি, তাহলে প্রোডাকশনই বলবো। আর যদি আম গাছে মিষ্টি জিন ঢুকিয়ে আমি মিষ্টি আম চাইছি, তাহলে আম হওয়া পর্যন্ত সেটা আমি প্রোডাকশন ধরবো।
জায়গা অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ফলো করছি, কিন্তু প্রোডাকশানটা আমার যে পদ্ধতি ফলো করছি তার উপর ডিপেন্ড করে প্রোডাকশানটা আসবে। সাপোজ যদি ইনসুলিনই হয় তাহলে কি হবে? এই কালেকশন করতে গেলে তার মডিফিকেশন দরকার আছে, ব্যাকটেরিয়া সেলকে, আমি আগের ভিডিওতেও বলেছি, ব্যাকটেরিয়া সেলকে প্রথম বিশেষ করে ইকোলাইকে প্রচুর ইউজ করা হতো বিভিন্ন জিনিস প্রোডাকশনের জন্য। কারণ ইকোলাই তো মুরগি জাস্ট, আমি তো তার দেহে আমার পছন্দ জিনকে ঢুকিয়ে মাল্টিপ্লাই করাচ্ছি। ব্যাকটেরিয়া 19 থেকে 24 মিনিট 22 মিনিট একবার রিপ্রোডাকশন করতে পারে, তার মানে তার হিউজ রেটে রিপ্রোডাকশন হয়। তার দেহে কোনো একটা জিন ঢুকিয়ে দিলে সে বাধ্য জিন যা বলবে তাই প্রকাশ করতে। তো সেই অনুযায়ী ভালো মাল্টিপ্লাই করে গেছি। যখন বলেছি ইনসুলিন তৈরি কর, তো ইনসুলিন তৈরি করেছে। যখন ভিটামিন B12 তৈরি কর, তখন B12 তৈরি করেছে। সে নিজের কিছু প্রকাশ করতে পারেনি। কিন্তু সমস্যা হয়েছে কোথায়? সেটা হলো মডিফিকেশন। কারণ আমরা জানি যখন আমরা নিউক্লিয়াসের কথা বলি, তার গায়ে আমরা এঁকে দিই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তার ওপরে চাপিয়ে দিয়ে আমরা রাইবোজোম, যেখান থেকে প্রোটিন সিনথেসিস হয়। কিন্তু এই প্রোটিনটা 1 ডিগ্রি স্ট্রাকচারে থাকে এবং যেটা গলগি বডির মধ্যে এসে তার মডিফিকেশন হয়। এখানে প্রোটিন তৈরির পদ্ধতিকে আমরা সবাই জানি বলা হয় ট্রান্সলেশন। আর গলগি বডিতে যেটা হয় সেটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। কি হয়? কেটে কুটে বাদ দেয়। মানে সব কিছু যে প্রোটিনের তৈরি করার সময় যা যা ছিল, যেমন AUG আমরা জানি স্টার্ট কোডন, কিন্তু সব প্রোটিনে কি স্টার্ট কোডন আছে নাকি? এমনও প্রোটিন আছে যার লিমিটিং অ্যামাইনো অ্যাসিডই হলো ট্রিপ্টোফ্যান, মানে মিথিওনিন, মানে তার মিথিওনিনই নেই, তাহলে তার প্রোটিনটা এলো কোথা থেকে? তখন মিথিওনিন প্রথমে ছিল, কেটে কুটে বাদ দিয়েছে। তাহলে ট্রান্সলেশনের পরে যে প্রোটিনটা তৈরি হয় সেটাতে কিন্তু অনেক কিছু এমন জিনিস থাকে যেটা কার্যকরী প্রোটিন হতে গেলে তাকে বাদ দিতে হবে। আর সেই অংশগুলো বাদ পড়ে গলগি বডিতে। এবার বলো ব্যাকটেরিয়া, তার তো সেল অর্গানেলই নেই, তার তো পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। আমরা প্রোক্যারিওটিক সেলে পড়েছি, প্রোক্যারিওটিক সেলের কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। তাহলে গলগি বডি কোথা থেকে আসবে? নিশ্চয়ই নেই। তাহলে গলগি বডি যখন নেয়, তাহলে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন করবে কে? সমস্যা। তাহলে ইনসুলিন তৈরি করতে পারলো না, ওরা তৈরি করবে প্রো ইনসুলিন। তাহলে ইনসুলিনে কনভার্ট করতে গেলে আমাকে আবার বার করে এনে খাটাখাটনি করে ওসব করতে হবে, প্রসেসিং করা যাবে। কিন্তু আমি যদি এটা ইউক্যারিওটিক সেলে প্রবেশ করাই, লাইক ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি, তার কিন্তু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনও আছে। কারণ সে একটা ইউক্যারিওটিক সেল, তার গলগি বডি আছে, সে আমাকে রেডিমেড জিনিসটা দেবে। এই হলো ব্যাপার। তার মানে আমি কোন ধরনের প্রোডাক্ট চাইছি তার উপর ডিপেন্ড করে ব্যাপারটি আসছে যে তার মডিফিকেশন প্রয়োজন আছে না মডিফিকেশন প্রয়োজন নেই। আমরা অনেক কিছু জিনিস আমরা অন্যান্য ভিডিওতে পড়বো। যেমন এখানে একটু বলি, আমরা এখানে বলেছিলাম রিকোয়ার্ড জিনকে খুঁজে বার করা, তার জন্য লাগবে ইলেকট্রোফোরেসিস এবং সার্দান ব্লটিং টেস্ট, আলাদা ভিডিও আসবে পরে। তাহলে এখানে এই জিনিসটি আমরা এখনও সম্পূর্ণ পড়তে পারিনি, কারণ এর জন্য বড় প্রসেস আছে, সেই প্রসেসটি আলাদা ভিডিও আছে। যেমন এখানে এসে আমরা বললাম PCR, পলিমারেজ চেন রিয়াকশন, বানাতে পারলাম না কারণ আলাদা ভিডিও হবে, বড় আছে। এখানে এই যে প্রয়োজনীয় জিন বারবার কি তার বডি থেকে খুঁজতে যাব? এই সম্ভব নাকি? দেয় বারবার হোস্ট সেলকে মানে বারবার কার বডিতে কী জিন আছে খুঁজে খুঁজে আনবো? এটা কি সম্ভব বারবার? তাহলে লাইব্রেরি আছে, এত যে আবিষ্কার হচ্ছে সবই কি প্রথম থেকে আবিষ্কার করবো নাকি? আমার একটা ধরো রোগ হয়েছে, তাই ডাক্তারবাবু যদি আমার রোগকে জেনেটিক্যালিভাবে খুঁজতে আরম্ভ করে, খুঁজে খুঁজে আমার রোগের ওষুধ বার করে তারপর যদি বলে আমার ট্রিটমেন্ট করবে, কিন্তু মরেই যাবো ততদিনে। ডাক্তারের কাজ নিশ্চয়ই এটা নয়। কারণ যত ইমপ্রুভমেন্ট চলছে সেগুলো রেকর্ড করা আছে, ডাক্তারবাবু সেগুলো পড়ে। তাই ডাক্তারবাবু আলটিমেট ওষুধ জানে, কী করে কাজ করে সেটাও জানে। তাই ডাক্তারবাবু আমাকে ওষুধ দেবে, ওষুধ তৈরি করাটা ডাক্তারবাবু কাজ নেয়। ওষুধ তৈরি করছে ওষুধ কোম্পানি, তারা ডাক্তার রেখেছে, দিয়ে তৈরি করেছে। আর সেই কোম্পানির লোক এসে ডাক্তারবাবুকে বলে গেছে যে এই ওষুধটা দিলে ওই কাজ হয়, ডাক্তারবাবু প্রেসক্রাইব করছে। বোঝা যাচ্ছে কী বলছি? তাহলে আমি প্রতিবার যত খুঁজে খুঁজে বার করছি, প্রতিবারই কি প্রথম থেকে খুঁজতে লাগবে না খুঁজে খুঁজে? তাহলে প্লাজমিড কে কোথায় কাটতে পারে, কোন রেস্ট, সব যদি আমাকে জেনে বার করতে হয়, তাহলে আমাকে তো আবিষ্কারের প্রথম থেকে শুরু করে আমাকেই সব আবিষ্কার করতে হবে। এটা সম্ভব নয়। তার মানে এর জন্য সবার জন্য লাইব্রেরি আছে, আমরা পড়বো জিন লাইব্রেরি, ডিএনএ লাইব্রেরি, সিডিএনএ লাইব্রেরি। তাহলে সেটাও এখানে পড়ানো হলো না, কারণ তার জন্য আলাদা ভিডিও আছে। বোঝা যাচ্ছে কী বলছি? তাহলে এই কিছু জিনিসকে বাকি রেখেও আমরা কিন্তু অল ওভার প্রসিডিওরটা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিষয়বস্তুগুলো কী রয়েছে। এবং এরপরে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর
অবশ্যই যদি নতুন দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গোটা 11, 12 প্রায় 9, 10 সব আপলোড করা রয়েছে। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে এখানে প্লে লিস্ট দেখে সেই ভিডিওগুলোকে দেখতে পারো। আর ইচ্ছা করলে চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো জয়েন বাটন ক্লিক করে, এবং সেখানে পরীক্ষা, নোটস এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা রয়েছে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সেখানে আমরা পিসিআর এবং জিন লাইব্রেরি নিয়ে আলোচনা করব।